আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজমান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক জাহিদ হোসেন এফসিএ এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জাহিদ ভাই, আমরা পজিটিভ নোটে আজ শুরু করতে চাই। আপনি জানেন যে পাকিস্তান, শ্রীলঙ্কা এই দুই দেশের স্টক এক্সচেঞ্জে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এক মাসে পাকিস্তানে বেড়েছে 6%, এক বছরে বেড়েছে ৮২ থেকে ৯০%। শ্রীলঙ্কাও একই, এক মাসে ৬% বেড়েছে, এক বছরে ৯৩%। অনেক বাজার বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশে পুঁজিবাজার ওই অবস্থায় যাওয়ার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি সব কিছু মিলে বাংলাদেশের শেয়ার বাজার কি প্রস্তুত ওই লেভেলে যাওয়ার জন্য? ধন্যবাদ। শ্রীলঙ্কা বা পাকিস্তানের যে নিয়ামকগুলো ছিল বাংলাদেশে এগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে আমি মনে করি। কারণ গত ১৫ বছরে প্রায় ১৩৪টার মতো আইপিও দেশে আসা সত্ত্বেও এগুলোর কোয়ালিটি ভালো ছিল না। তো এই কোয়ালিটি ভালো না থাকায় মার্কেট থেকে টাকা চলে গেছে একটা বিশেষ গোষ্ঠীর হাতে এবং মার্কেটে কিছুটা লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে। এখন আমরা যদি ওই পর্যায়ে পৌঁছতে চাই, আমি ১০০% বা ওরকম কাছাকাছি পারবো এরকম না হলে, কিন্তু পজিটিভ একটা কিন্তু ইতিবাচক একটা দিক নির্দেশনা এখানে আমরা দেখতে পাচ্ছি। মূলত দুটা কারণে। একটা হলো কি যে রিফর্মের ফলে বেশ কিছু পলিসি ড্রাফট আকারে আসলেও এতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের স্টক মার্কেটে একটা সুশাসনের বাতাস প্রবাহিত হবে এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে সার্বিক অর্থনীতিতে একটা গতিশীলতা তৈরি হবে নির্বাচনকে সামনে রেখে। তাছাড়া ইউএস যে আমাদের যে নেগোসিয়েশনটা হয়েছে আমেরিকার সাথে ট্যারিফ নিয়ে, সেটাও আমাদের অর্থনীতিতে একটা বড় গতি সঞ্চার করবে। তাছাড়া প্রতিষ্ঠানে গুলোও কিন্তু এখানে বিনিয়োগে এগিয়ে আসছে বলে আমি কিছুটা আন্দাজ করতে পারি। বিকজ এইরকম যে গতি আমরা দেখছি শেয়ার মার্কেটে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তাছাড়া বিদেশি বিনিয়োগেরও আমরা খবর পাচ্ছি যে এখানে বিদেশি বিনিয়োগ বেশ কিছু আসছে। তো তারা এটা জাস্ট শুরু করেছে। যদি এই যে আমরা পজিটিভ দিকটা দেখছি এটা অব্যাহত থাকবে, যদি এই সুশাসনের যে বর্তমান যে রিফর্মের কাজ চলছে এটা যদি অব্যাহত থাকে, তাহলে এই পজিটিভ যে ইতিবাচক ধারা আছে এটা আরো সামনের দিকে এগোবে। জি, এক্ষেত্রে বিএসইসি মুখপাত্র জানিয়েছিলেন গত সপ্তাহে যে শেয়ার বাজার উঠবে, তবে বিএসইসি অযাচিত হস্তক্ষেপ করবে না। আপনি জানেন যে এর আগে গত ১৫ বছরে, ইভেন এই বছরে আমরা বিএসইসি নতুন নেতৃত্ব আসার পর কিছুটা হস্তক্ষেপ দেখলেও আমরা গত কয়েক মাস কিন্তু কোনো ধরনের হস্তক্ষেপ দেখছি না। অযাচিত হস্তক্ষেপ না থাকলে পুঁজিবাজারে সেটি কি পজিটিভ মেসেজ দেয় কিনা? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে যেসব ক্ষেত্রে আমরা খেয়াল করি যে কোনো রকমের অসাধু চক্র কাজ করছে, যেমন কিছুদিন এই গত সপ্তাহে আমরা দেখলাম দুটা শেয়ারের দাম, জাং শেয়ারের, তাদের অযাচিত ভাবে দাম বাড়ছে এবং কোনো যুক্তির আলোকে নয়। এবং যখনই প্রায় ১০০%-এর উপরে দাম বেড়ে গেল, কোনটা ১৫০%-এর দাম বেড়ে গেল, যখনই বিসেক সেখানে ইনকোয়ারির কথা বললো, এগুলোর দাম আস্তে আস্তে কমে আসলো। এখন আমার কথা, ইনকোয়ারি দিয়ে শুধু এই যে দামটা বাড়ছিল অযাচিত ভাবে এটা প্রতিরোধ করা, এটাকে থামানো তা না। ইনকোয়ারি করে তার রেজাল্ট কি আসলো, কারা কারা এক্ষেত্রে দায়ী, তাদের তথ্যগুলো সামনে নিয়ে আসা, তাদের বিচারের মুখোমুখি করা এবং একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া। এর ফলে কিন্তু তাহলে এইটাকে আমরা অযাচিত বলবো না, এটাকে আমরা বলবো যে একজন নিয়ন্ত্রকের যা ভূমিকা, সেই ভূমিকাটা যথাযথভাবে পালন করা। তো নিয়ন্ত্রকের ভূমিকা তাই হবে যে তারা পলিসি তৈরি করে দিবে, মার্কেটের মতো চলবে। যেখানে যেখানে তারা কোনো বাধা দেখবে সেই বাধাগুলোকে তারা রিমুভ করবে সাধারণ বিনিয়োগকারীদের এই স্বার্থ রক্ষার জন্য। জি, এক্ষেত্রে আপনি দেখেছেন আজ শেয়ার বাজারে ১০ পয়েন্ট সূচক কমেছে, কিন্তু লেনদেন ঠিকই ১২০০ কোটি টাকার মতো হয়েছে। আপনি একটু আগে যেটি বলছিলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে পজিশন নেয়, তারা তো আসলে স্বল্প মেয়াদের জন্য নেয় না, তারা সবসময় দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করে থাকে। সেই হিসেবে বলা যেতে পারে কিনা যে এই লেনদেনের যে ধারা সেটি অব্যাহত থাকতে পারে? আমি তো মনে করি ধারা অব্যাহত থাকবে, বিকজ তারা তো পোর্টফোলিও অ্যানালাইসিস করে। কিছু তারা স্বল্প মেয়াদে করে, হয়তো কিছু ডিভিডেন্ড তারা
দেওয়ার জন্য, তাদের যেই স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ আছে তাদেরকে লাভ দেওয়ার জন্য কিছু যে প্রফিট টেক আমরা যেটাকে বলি সেটা করে, কিছু লং টার্মের জন্য বিনিয়োগ করে। ঠিক ওই মাইন্ডসেটটাকে রেখে সাধারণ বিনিয়োগকারীদেরও মনে রাখতে হবে তাদেরও কিন্তু দীর্ঘমেয়াদের জন্য কিছু বিনিয়োগ করতে হবে। রাতারাতি যেগুলো রেজাল্ট পাওয়া যাবে না। রাতারাতি পাওয়া যায় কোনগুলো? জাঙ্ক শেয়ারের গুলো, যেগুলোর দাম 40 টাকা থেকে 200 টাকা চলে যায় কিছু দিনের মধ্যে, আবার কিন্তু পড়ে যায়। তখন যাদের হাতে থাকে তারা কিন্তু কারসাজির শিকার হয় এবং তখন কিন্তু তারা সর্বশান্ত হয়। জি। তো ওই জায়গাগুলোতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকেও নজর রাখতে হবে। জি। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আইপিও কিন্তু আবার বাধাগ্রস্ত হচ্ছে। আইপিও আসছে না, নতুন নতুন স্ক্রিপ্ট না আসায় সাপ্লাই কমে যাচ্ছে এবং আমাদের যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর যে অফলোড করার কথা শেয়ারগুলো, সেগুলোর কাজও কতখানি আগাচ্ছে বোঝা যাচ্ছে না। জি, এই ক্ষেত্রে একটি আপডেট আছে। আপনি জানেন বহুজাতিক কোম্পানি সহ সরকারি প্রতিষ্ঠান 10টি কোম্পানিকে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে, 5 দফা নির্দেশনা দেওয়া হয়েছে তালিকাভুক্তির জন্য। এক্ষেত্রে আপনার মতে কিভাবে তালিকাভুক্তি হওয়া উচিত? ডিরেক্ট লিস্টিং নাকি আইপিও? আসলে কোন মেথডটা সবচেয়ে ভালো হয়? আমি দেখলাম যে নেসলের মতো কোম্পানিকেও বলা হয়েছে। এখন এইটা তো আসলে সিদ্ধান্ত নিবে বোর্ড। সরকার কখন সিদ্ধান্ত নিতে পারে? যখন তার মেজরিটি হোল্ডিংস থাকে। এখন মেজরিটি হোল্ডিংস না থাকলে সরকার কিভাবে এটাকে আইনের আলোকে তাদেরকে বাধ্য করবে শেয়ার মার্কেটে আসতে? এটা হয়তো আইন নিয়ে যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবে। বা ডিরেক্ট লিস্টিং হলে একটা সুবিধা আবার এখানে খেয়াল রাখতে হবে, ডিরেক্ট লিস্টিং হলেও তাদের ভ্যালুয়েশনে যাতে কোনো রকম তাদেরকে ক্ষতিগ্রস্ত না করা হয়, কারণ প্রিমিয়াম নির্ধারণ করার ক্ষেত্রে যাতে একটা ফেয়ার মেথড এখানে অ্যাপ্লাই করা হয়, যাতে করে তাদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য কোনো আশঙ্কা তৈরি না হয়। জি, এক্ষেত্রে জাহিদ ভাই, আপনি জানেন যে যে অংশটি আসার কথা বলা হচ্ছে সরকারের অংশের শেয়ারই, বহুজাতিক কোম্পানির যে অংশটি সরকারের রয়েছে সেই শেয়ারগুলি অফলোড করার কথা চিন্তা করা হচ্ছে। এছাড়া সরকারি শেয়ারের কোম্পানি তো সরকার চাইলে যে কোনো অংশই ছাড়তে পারে, তবে কমপক্ষে 10% কথা চিন্তা করা হচ্ছে। আপনারা যে সাপ্লাই সাইড নিয়ে চিন্তা করছেন, 10% শেয়ার যদি আসে তাহলে কি সাপ্লাই সাইড স্ট্রং হয়ে যাবে না? অবশ্যই স্ট্রং হবে। অন্তত ভালো শেয়ারের মার্কেটে খুব অভাব। আমরা যেসব শেয়ারগুলো, যে খারাপ শেয়ারগুলো নিয়ে কথা বলছিলাম, এই শেয়ারগুলো মূলত কিছু কারসাজিকারকের কারসাজির উপকরণ হিসেবে কাজ করে। প্রকৃতপক্ষে সাধারণ বিনিয়োগকারী কিন্তু কোন উপকার এটা তৈরি করে না, বরঞ্চ ক্ষতিগ্রস্ত করে মার্কেটের ইমেজের দিক দিয়ে, মূলধন বাড়ানোর দিক দিয়ে। সো আমি মনে করি এই শেয়ারগুলো যদি মার্কেটে আসে তাহলে অবশ্যই মার্কেটের সাপ্লাই দিকটাকে আরো বেগবান করবে। তাছাড়া প্রাইভেট যে কোম্পানিগুলো, লার্জ ক্যাপিটালের কোম্পানিগুলো আছে যারা ব্যাংক বরোইং করে চলছে, তাদেরকেও আসলে বাধ্য করা যাবে না। তাদেরকে কিভাবে মোটিভেট করা যায় শেয়ার মার্কেটে আসার জন্য, ওই বিষয়টাও দেখতে হবে। এবং এইসব স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ যেসব কোম্পানি আছে তাদের সাথে বসে কথা বলে তাদেরকে নিয়ে আসার জন্য কি কি ইনিশিয়েটিভ সরকারের নেওয়া দরকার সেগুলো বিবেচনায় আনা প্রয়োজন। জি, জাহিদ ভাই, আরেকটি প্রশ্ন রয়েছে। আপনি একটু যেটা বললেন ট্রাম্প ট্যারিফে বাংলাদেশের 20% বর্ধিত শুল্ক, যেটি সুবিধাজনক অবস্থানে নিয়েছে ভারত থেকে, চীন থেকে। এক্ষেত্রে কিছু 300 কারখানার মতো বন্ধ রয়েছে, 300 মতো কারখানা বন্ধ রয়েছে। এগুলো ব্যাংকের ফাইন্যান্সিংয়েও অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পুঁজিবাজার একটি বিকল্প পথ হতে পারে কিনা? এটা নিয়েও আমি গতকালকে একটা পক্ষের সাথে কথা বলছিলাম যে ব্যাংকের সাথে এবং সংশ্লিষ্ট যে মালিক পক্ষ আছে এবং সরকারের পক্ষ, এই তিনটি পক্ষীয় একসাথে আলোচনা করে, আমি এটা অনস্বীকার্য যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার পেছনে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ ব্যাংক বরোইং হয়তো এত পর্যায়ে চলে গেছে তারা এখন ব্যাংকের ঋণ শোধ করতে পারছে না। বেশ কিছু কোম্পানি আছে, সেক্ষেত্রে ব্যাংকেও কিছু ছাড় দিতে হবে, সরকারকে কিছু ছাড় দিয়ে এই কোম্পানিগুলোকে মার্কেটে কিভাবে নিয়ে আসা যায়, অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থকে সংরক্ষণ করে সেই দিকটাকেও কিন্তু বিবেচনায় নেওয়া যেতে পারে। এখন কিন্তু বাংলাদেশে ওই আমেরিকার মার্কেটে আমি অনেক ক্ষেত্রে শুনছি যে আমরা সাপ্লাই একটা কনস্ট্রেন্ট হয়ে যায়, বাধাগ্রস্ত হবে। তাহলে এই কোম্পানিগুলো যদি মার্কেটে এসে ফান্ড তুলে নিয়ে যদি তারা তাদের অপারেশনকে পরিচালনা করতে পারে, তাহলে এখানে এক্সপোর্টেরও যথেষ্ট সুযোগ তৈরি হবে। জি, এক্ষেত্রে কিন্তু অর্থায়নের বিকল্প হিসেবে আমি বলছিলাম যে ব্যাংকের পরিবর্তে শেয়ার বাজার থেকে অর্থায়নটা করা যায় কিনা। এই জন্য ব্যাংকে একটু ছাড় দিতে হবে, যে তাদেরকে একটু সময়টা বাড়িয়ে দিতে হবে যাতে এই মার্কেট থেকে টাকা তুলে এনে তারপরে ব্যাংকে গ্র্যাজুয়ালি পরিশোধ করা। কিছু পরিশোধ হয়তো হবে আইপিও থেকে ইমিডিয়েটলি, কিছু পরিশোধ হবে পরবর্তীতে ডিভিডেন্ডের অংশ হিসাবে। সো ব্যাংকেও এক্ষেত্রে একটা সুবিধাজনক অ্যারেঞ্জমেন্টে যেতে হবে দীর্ঘমেয়াদে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।
দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক জাহিদ হোসেন এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।